হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কারেন্ট জিকে কুইজ বাংলা। আজ আমি তোমাদের সামনে এনবিইউ এর বিএ সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট, সংস্কৃত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। সংস্কৃত অ্যাসাইনমেন্ট ফুল মার্কস 60 অর্থাৎ 60 নম্বরের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট, তার সমস্ত অ্যান্সার আমি এই ভিডিওতে তুলে ধরেছি। অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। এখানে আমি বি নাম্বারটা এখানে দেখিয়েছি। রাইট এ ডিটেল নোট অন কাব্য প্রয়োজন অ্যাকর্ডিং টু মম্মটাচার্য। মম্মটাচার্যের মতে কাব্য প্রয়োজন এখানে ডিটেলস লিখতে বলেছেন। প্রথমে লিখবে, শুরু করবে ভূমিকা এইরকম করে। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অন্যতম বিখ্যাত আচার্য মম্মট তার রচিত কাব্যপ্রকাশ গ্রন্থটি বিষয়বস্তু উপস্থাপনের গুণে সর্বত্র সমাদৃত। মম্মট ছিলেন কাশ্মীরের অধিবাসী। খ্রিস্টীয় একাদশ শতকে তার আবির্ভাব। কাব্যপ্রকাশ গ্রন্থটি 10 উল্লাসে বিভক্ত। এখানে কারিকাবৃত্তি উদাহরণরূপে বিষয়বস্তু বিন্যস্ত হয়েছে। মম্মট কাব্যের প্রয়োজন, কাব্যের লক্ষণ স্বরূপ, কাব্যের কারণ, কাব্যভেদ, শব্দ ও অর্থের ভেদ, অভিধা লক্ষণ ব্যঞ্জনবৃত্তি, ধ্বনি ও রসতত্ত্ব, কাব্যগুণ, কাব্যদোষ, শব্দালঙ্কার, অর্থালঙ্কার প্রভৃতি বিষয়ের আলোচনা করেছেন এই কাব্যপ্রকাশ গ্রন্থে। মম্মটের মতে কাব্য হল দোষরহিত, গুণযুক্ত, কখনো কখনো অনলঙ্কৃত শব্দার্থ। মম্মট কাব্য লক্ষণ সম্পর্কে বলেছেন, তদদোষ শব্দার্থ সগুণবর্ণলঙ্কৃতি পুনকাপি। বাংলায় আমি লিখে দিয়েছি, তদদোষ শব্দার্থ সগুণবর্ণলঙ্কৃতি পুনকাপি। আচার্য মম্মট বৃত্তিতে এই ব্যাখ্যা করেছেন, সর্বত্র সালঙ্কার শব্দার্থ কাব্যম কাচিৎ স্ফুটালঙ্কার বিরহে অপি ন কাব্যত্ব হানি। কাব্য লক্ষণে মম্মট কাব্যের মূল উপাদান হিসাবে শব্দ এবং অর্থকেই বুঝিয়েছেন। এখানে আমি একটা জিনিস দেখিয়েছি যে তদদোষ শব্দার্থ, এই কথাটাকে আমি ইংরেজি তোমরা কোটেশনে আলাদা কালার দিয়ে রাখবে। সংস্কৃতে লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। তারপরে লিখবে, মম্মটাচার্য কাব্যকে দোষমুক্ত হতে বলেছেন। কখনো অনলঙ্কৃত অর্থাৎ কাব্যে অলঙ্কার না থাকলেও সেই রচনা সাহিত্য বা কাব্য হতে পারে। আর এই কাব্য কিসের জন্যই সম্ভব, অর্থাৎ কাব্যের কারণ কি, এ সম্পর্কে বলতে গিয়ে মম্মটাচার্য বলেছেন, শক্তির নিপুণতা লোকশাস্ত্র কাব্যাদ্যবেক্ষণাৎ। শক্তির নিপুণতা লোকশাস্ত্র কাব্যাদ্যবেক্ষণাৎ কাব্যজ্ঞ শিক্ষাভ্যাস ইতি হেতুস্তদুদ্ভবে। নিচে আমি বাংলাটাও লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবে, হয় সংস্কৃতে লিখবে নয় বাংলায় লিখবে, কিন্তু এটাকে অন্য কালার দিয়ে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। পরে লিখবে, অর্থাৎ সহজাত প্রতিভা, মানে ওই শ্লোকটার অর্থ, অর্থাৎ সহজাত প্রতিভা, লোকশাস্ত্র ও কাব্যাদি নিরীক্ষণের ফলে উৎপন্ন নৈপুণ্য এবং কাব্যবিদের শিক্ষণের দ্বারা অনুশীলন, এগুলি মিলিতভাবে কাব্যের কারণ। অনুশীলনের ফলে আসে নিপুণতা। জগতের গতি ও প্রকৃতির ছন্দ, ব্যাকরণ ইত্যাদি শাস্ত্রসমূহের বিভিন্ন কাব্য ইতিহাস প্রভৃতির এবং কাব্য লিখতে ও সমালোচনায় বারবার যে চেষ্টা, তাই অভ্যাস, এই তিনটি যৌথভাবে, পৃথকভাবে নয়, মিলিতভাবে কাব্যের কারণ হয়ে থাকে। কাব্যের প্রয়োজন, নিয়তি সৃষ্টি থেকে কবির বাক সৃষ্টি ভিন্ন। এই দুই সৃষ্টির মধ্যে কবির বাক সৃষ্টি বা কাব্যের জয় হয়। অলৌকিক বর্ণনায় দক্ষ কবির সৃষ্টি বা কাব্য। শব্দ ও অর্থের গৌণতা এবং রসের প্রাধান্যের ফলে কবির সৃষ্টি শব্দপ্রধান বেদ ও অপ্রধান ইতিহাস পুরাণ প্রভৃতি থেকে নিয়তির সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে থাকে। সেই কাব্য যোগ্যতা অনুসারে কবি ও সহৃদয় পাঠককে কালিদাস প্রভৃতি কবির মতো যশ দিয়ে থাকে। এই যশ কবির যেমন হয় কাব্য থেকেই, তেমনি কাব্য পড়ে পাঠক বা সহৃদয়েরও সেই যশ লাভ হয়ে থাকে। পরে লিখবে, কাব্য থেকে অর্থাৎ কাব্য রচনার মাধ্যমে বিভিন্ন কবি নানা সম্পদ লাভ করে থাকে। যেমন বাণ প্রমুখ কবি কাব্য রচনার মাধ্যমে সম্পদ লাভ করেছিলেন। এই সম্পদ লাভের জন্য কাব্য রচনার প্রয়োজনও আছে, অর্থাৎ কাব্য রচনা করে সম্পদও লাভ করা যায়। এরপরে লিখবে, রাজকীয় আচার ব্যবহার সম্পর্কিত জ্ঞান কাব্য থেকে লাভ করা যায়, অর্থাৎ পাঠকগণ কোনো কাব্য পাঠ করে সেই কাব্য থেকে বিভিন্ন আচার ব্যবহার
শিখতে পারে। সুতরাং বলা যায় আচার ব্যবহারের জন্য কাব্য রচনা প্রয়োজন। পরে লিখবে কাব্য প্রয়োজনের সেরা প্রয়োজন আনন্দ। কাব্যবোধের ঠিক পর মুহূর্তেই এই আনন্দ লাভ হয়ে থাকে পাঠকদের। কাব্যের রস আস্বাদন করতেই এরকম আনন্দ লাভ হয় পাঠকদের। আবার সেই কাব্য বিভিন্ন অনর্থ নিবৃত্তি করে। পাশাপাশি কাব্য প্রিয়ার মতো বা আমাদের প্রিয় বস্তু বা আমাদের প্রিয় ব্যক্তি থেকে আমরা যেমন আনন্দ লাভ এবং উপভোগ করি, তেমনি কাব্য আনন্দ সৃষ্টি করে বা আনন্দ সৃষ্টির মাধ্যমে কাব্যের দিকে পাঠকদের মনকে আকৃষ্ট করে নানা উপদেশ দিয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় রামায়ণ পাঠ করে যেমন রামের মতো ব্যবহার করা উচিত, রাবণের মতো ব্যবহার করা উচিত নয় ইত্যাদি নানা উপদেশ পেয়ে থাকি যা কাব্য আমাদের দিয়ে থাকে। পরে লিখবে কাব্যের প্রয়োজন সম্বন্ধে মম্মটাচার্য বলেছেন। কি বলেছেন? বাংলা লেখা আছে, সংস্কৃত লেখা আছে, তোমরা যেখানে একটা লিখবে। উনি বলেছেন কাব্যং যশসে অর্থকীর্তে ব্যবহার বিদে শিবে তরক সতে সদ্যপরি নির্বৃতয়ে কান্তা সমিত তয় প্রদেশে যুজে। অর্থাৎ কাব্য যশের জন্য, সামাজিক রীতিনীতি জানার জন্য, অমঙ্গল ধ্বংসের জন্য, উৎকৃষ্ট আনন্দ লাভের জন্য এবং কান্তাতুল্য উপদেশ লাভের জন্য কাব্য। মূল্যায়নে লিখবে আচার্য মম্মটের কাব্যলক্ষণ অত্যন্ত প্রামাণিক, ধ্বনিমার্গের অনুসারী এবং যুক্তিগ্রাহ্য। কাব্যের কারণ ও প্রয়োজন সম্বন্ধে তার মত অনেক মূল্যবান। তিনি শব্দশক্তি এবং ধ্বনির বিস্তৃত বিচারের দ্বারা ধ্বনি বিরোধী সমস্ত মত খণ্ডন করেছেন। তিনি রসকে ধ্বনির অন্তর্গত করে আলোচনা করে রসকে ধ্বনির অঙ্গ বলেছেন। ধ্বনির সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মম্মটের আলোচনা পণ্ডিতগণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। পরবর্তী অনেক আলংকারিক মম্মটকে অনুসরণ করেছেন। তিনি কাব্য তত্ত্বের সঙ্গে সাহিত্য উপাদান ও মিশ্রিত করেছেন। সামগ্রিকভাবে মম্মট ও তার কাব্য প্রকাশ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অন্যতম স্তম্ভ বিশেষ। প্রফেসর এস.কে. দে কাব্য প্রকাশে মূল্যায়ন করে বলেছেন, ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস অফ সংস্কৃত পোয়েটিক্স অ্যান্ড rhetoric which has always maintained a great authority and popularity throughout India. এরপরে 2 নম্বরের বি কাব্য কারণম। এখানে লিখবে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অন্যতম বিখ্যাত আচার্য মম্মট তার রচিত কাব্যপ্রকাশ গ্রন্থটি বিষয়বস্তু ও উপস্থাপনের গুণে সর্বত্র সমাদৃত। মম্মট ছিলেন কাশ্মীরের অধিবাসী। খ্রিস্টীয় একাদশ শতকে তার আবির্ভাব। কাব্যপ্রকাশ গ্রন্থটি দশ উল্লাসে বিভক্ত। এখানে কারিকা ভিত্তি উদাহরণরূপে বিষয়বস্তু বিন্যস্ত হয়েছে। মম্মট কাব্যের প্রয়োজন, কাব্যের লক্ষণ স্বরূপ ইত্যাদি বিষয়ের আলোচনা করেছেন। পরে লিখবে মম্মটাচার্য কাব্যকে দোষমুক্ত হতে বলেছেন। কখনো অলঙ্কৃত অর্থাৎ কাব্য অলঙ্কার না থাকলেও সেই রচনা বা সাহিত্য কাব্য হতে পারে। আর এই কাব্য কিসের জন্য সম্ভব অর্থাৎ কাব্যের কারণ সম্বন্ধে বলেছেন শক্তি নিবন্ধ, লোকশাস্ত্র, কাব্যাদ্যাবেশন, কাব্যকোষ, শিক্ষাভ্যাস ইতি হেতুস্তদ্ভাবে। অর্থাৎ সহজাত প্রতিভা, লোকশাস্ত্র ও কাব্যাদি নিরীক্ষণের ফলে উৎপন্ন নৈপুণ্য এবং কাব্যবিদের শিক্ষণের দ্বারা অনুশীলন এগুলি মিলিতভাবে কাব্যের কারণ। অনুশীলনের ফলে অর্থাৎ আসে নিপুণতা। জগতের গতি, প্রকৃতি, ছন্দ, ব্যাকরণ ইত্যাদি শাস্ত্রসমূহের বিভিন্ন কাব্য, ইতিহাস প্রভৃতির এবং কাব্য লিখতে ও সমালোচনায় বারবার যে চেষ্টা তাই অভ্যাস, এই তিনের মিলিতভাবে কাব্যের উৎকর্ষের কারণ এবং কাব্য সৃষ্টির কারণ হয়ে থাকে। মূল্যায়নে বলবে আচার্য মম্মটের কাব্য লক্ষণ ও অত্যন্ত প্রামাণিক, ধ্বনিমার্গের অনুসারী ও যুক্তিগ্রাহ্য। কাব্যের কারণ ও প্রয়োজন সম্বন্ধে তার অনেক মূল্যবান। তিনি শব্দশক্তি এবং ধ্বনির বিস্তৃত বিচারের দ্বারা ধ্বনি বিরোধী সমস্ত মত খণ্ডন করেছেন। তিনি রসকে ধ্বনির অন্তর্গত করে আলোচনা করে রসকে ধ্বনির অঙ্গ বলেছেন। ধ্বনি সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মম্মটের আলোচনা পণ্ডিতগণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। পরবর্তী অনেক আলংকারিক মম্মটকে অনুসরণ করেছেন। তিনি কাব্যতত্ত্বের সঙ্গে সাহিত্যের উপাদান ও মিশ্রিত করেছেন। সামগ্রিকভাবে মম্মট ও তার কাব্যপ্রকাশ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অন্যতম স্তম্ভ বিশেষ। প্রফেসর এস.কে. দে কাব্যপ্রকাশের মূল্যায়ন করে বলেছেন, ওয়ান অফ দ্য ক্লাসিক ওয়ার্কস অফ সংস্কৃত পোয়েটিক্স অ্যান্ড rhetoric which has always maintained a great authority and popularity throughout India. পরের প্রশ্ন 3 বি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ইন্ট্রোডাকশন অফ ব্রহ্মচারী ইন দ্য ড্রামা স্বপ্নবাসক দত্তম। মহাকবি ভাস বিরচিত স্বপ্নবাসক দত্তম নাটকে বৎসরাজ উদয়ন ও বাসব দত্তের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রোমাঞ্চিত কাহিনী লোককথা থেকেই আরোহণ করা হয়েছে। এই নাটকের প্রথমেই আমরা দেখতে পাই শত্রু রাজা আরুণী বৎসরাজ উদয়নের রাজ্য অধিকার করে নিলে রাজা উদয়ন সপরিবারে মন্ত্রী, অমাত্য ও সেনাপতিদের নিয়ে লাবণগ্রামে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। তখন তার বিদেশ মন্ত্রী যোগেন্দ্রায়ণ প্রভুর ঋতুরাজ্য
পুনরুদ্ধারের জন্য বিশেষ তৎপর হয়ে উঠেছিলেন। তিনি ভাবলেন রাজ্য পুনরুদ্ধারের জন্য মহারাজ দর্শকের সহায়তা আবশ্যক, কারণ তিনি অত্যন্ত পরাক্রমী রাজা ছিলেন। তাই মগধরাজকে যদি আত্মীয়তা সূত্রে বাঁধা যায় তাহলে তার সক্রিয় সাহায্য পাওয়া সম্ভবপর হবে। পুষ্পভদ্র প্রভৃতি দৈবজ্ঞরা বলেছেন যে মগধরাজ কন্যা পদ্মাবতী উদয়নের পত্নী হবেন। সুতরাং বৎসরাজ উদয়নের সাথে যদি পদ্মাবতীর পরিণয় সংঘটিত হয় তবে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু এ পথে প্রবল বাধা উদয়নের প্রিয়তমা পত্নী বাসুদেবতার প্রতি তার প্রগাঢ় প্রণয়, তাই বাসুদেবতার জীবিত দশায় তা সম্ভব নয়। তখন উদয়নের মন্ত্রী প্রধান ও তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন কূটনীতি মন্ত্রী যোগেন্দ্রায়ণ বাসুদেবতার সম্মতি নিয়ে এক গোপন পরিকল্পনা করেন। সেই পরিকল্পনাটি হলো এই: একদা রাজা উদয়ন মৃগয়ায় গেলে যোগেন্দ্রায়ণ লাবানকের প্রাসাদে অগ্নি প্রদান করলেন এবং মিথ্যা গুজব রটিয়ে দিলেন যে বাসুদেবতা অগ্নিতে ভস্মীভূত হয়েছেন এবং তাকে বাঁচাতে গিয়ে যোগেন্দ্রায়ণ প্রাণত্যাগ করেছেন। তারপর যোগেন্দ্রায়ণ ব্রাহ্মণ পরিব্রাজকের বেশ ধারণ করে অবন্তিকে বেশধারিণী বাসুদেবতাকে সঙ্গে নিয়ে গোপনে মগধের উপান্তে উপস্থিত এক তপবনে এসে উপস্থিত হলেন। তপবনে আসার পর কাঞ্চকির ঘোষণা থেকে যোগেন্দ্রায়ণ জানতে পারলেন যে মগধরাজকন্যা পদ্মাবতী এই তপবনে আশ্রমে উপস্থিত হয়েছেন এবং তিনি আজ এখানেই রাত্রিযাপন করবেন। এছাড়া ধীরা, ধর্মপ্রিয়া, নৃপমৃত তপবনবাসী তাপস ঈপ্সিত দ্রব্য দান করে তাদের প্রার্থনা পূরণের মনস্থির করেছেন। তখন যোগেন্দ্রায়ণ ভাবলেন এটাই সুবর্ণ সুযোগ। তাই তিনি বললেন, ইয়ং মে শশা প্রসিত ভর্তৃকা ইত্যাদি। ইয়ং মে শশা প্রসিত ভর্তৃকামিচ্ছামি অত্র ভবত্যা কশ্চিৎকালং পরিপাল্যমানম। তখন পদ্মাবতীর দাস কাঞ্চকীয় যোগেন্দ্রায়ণের প্রার্থনা অস্বীকার করে বলেন, দুঃখং ন্যাসস্য রক্ষণম। কিন্তু তখন পদ্মাবতী বলেন, আমার বাক্যের অন্যথা করা যাবে না। তাই পরম নিষ্ঠাপতি রাজকুমারী পদ্মাবতী অবন্তিকায় বেশধারিণী বাসুদেবতাকে নিজের কাছে আশ্রয় দেন। ইতিমধ্যে লাবানক গ্রামের ব্রহ্মচারী আশ্রয়ে এসে জানান, লাবানক গ্রামে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাসুদেবতা ভস্মীভূত হয়েছেন এবং তাকে উদ্ধার করতে গিয়ে মন্ত্রী যোগেন্দ্রায়ণ প্রাণত্যাগ করেছেন। তখন ব্রহ্মচারী আরও বর্ণনা করলেন যে রাজা উদয়ন বাসুদেবতার শোকে বিহ্বল হয়ে সেই অগ্নিতে প্রাণত্যাগে বিসর্জন দিতে উদ্যত হলে অমাত্য রুমন্যানের প্রাণপণ প্রচেষ্টায় বেঁচে যান, কিন্তু তিনি বরুণরূপে বিলোপ করতে করতে মূর্ছিত হয়ে পড়েন। এখন অমাত্য রুমন্যান রাজার সেবায় নিয়ত রয়েছেন। একথা শুনে বাসুদেবতা যেমন আশ্বস্তা হলেন, সেইরূপ পদ্মাবতী উদয়নের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। তখন যোগেন্দ্রায়ণও বুঝলেন তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। ইংরেজি কোটেশনটা দেখে তোমরা ভালো করে লিখবে, ভুল করবে না। We may therefore speak in one voice that the deep have of Udayan for Vasudetta invest her character with a halo of superiority, towering far above these qualities of his head and heart. পরের প্রশ্ন, এক্সপ্লেন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং গুণানাং বা বিশালানাং সৎকারানাং নিত্যস্য কর্তার স্বরূপালোকে বিজ্ঞাতারশ্চ দুর্লভা। এখানে উৎস লিখবে, প্রসঙ্গ লিখবে। এক্সপ্লেন বা ব্যাখ্যা লেখার নিয়ম তোমরা জানো, আগেও তোমরা লিখেছ। উৎস প্রস্তুত অয়ং শ্লোক মহাকাব্যে ভাষস্য স্বপ্নবাসব দত্তমিতি নাটকস্য অঙ্কে চতুর্থে অঙ্কে সমুপলভ্যতে। প্রসঙ্গ মগধরাজ কন্যা পদ্মাবত্যা সহ বিবাহাৎ পরমপি উদয়ন বাসবদত্তা শ্লোকেন তথৈব আচ্ছন্ন আসিত। প্রমোদোদ্যানে বিদুষকেন সহ কথোপকথনকালে উদয়ন বাসবদত্তাং স্মৃত্বা বিশেষেণ কাতর জাত তথা বিদুষক উদয়নস্য মানসিক ভাব পরিবর্তনায় আহ উচিতং তত্র ভবত মহারাজস্য অপরাহ্নকালে ভবন্তমগ্রত কৃত্বা সুহৃজ্জন দর্শনম সৎকার হি সৎকারেণ প্রতিষ্ঠ প্রতি উৎপাদয়তি ইতি তদেব সমর্থয়িতম আহ উদয়ন গুণানামিতি। এরপর অন্যায় লিখবে, বিশালানাং গুণানাং বা সৎকারানাং চ নিত্যস কর্তার লোকে সুলভা বিজ্ঞাতারস্তু দুর্লভা। এখানে ব্যাখ্যাটা
পয়েন্ট করবে। তারপরে লিখবে লোকে অস্যাং পৃথিবী নিত্যস সদা বিশালানাং গুণানাং মহতাং সৎকারানাং সৎকৃত্তানাং চ কর্তারো সম্পাদকা সুলভা সহজলভ্যা প্রায়শ দৃশ্যন্তে ইতি ভাব পরন্তু বিজ্ঞতার গুণগ্রাহীন দুর্লভ বিরলা। জগতি বহব গুণিনো সৎকার্য সম্পাদকা সন্তি কিন্তু বিজ্ঞতার কদাচিৎ দৃশ্যতে। ইহ জগতি বহব জনা সৎকার্যানি কর্তুম অর্হন্তি বহব জনা মহতাং গুণানাম অধিকারিণো ভবন্তি পরন্তু স্বল্প এব জনা তেষাং কার্যানাম তথা গুণানাম সমাদরং কুর্বন্তি প্রায়শ তথা বিধা জনা দুর্লভা এব পরগুণেষু দোষাদিষ্করণং ঔদাসীন্যং সাধারণ জনানাং স্বভাব উদয়ন মনুষ্য চরিত্রস্য অস্মিন বৈশিষ্ট্য বিষয়ে সচেতন সা জানাতি যৎ মগধরাজ দর্শক তস্যৈব সম্মানার্থং তথা ভবিষ্যতিকালে রাজ্যোদ্ধারে অনুকূলতা প্রতিপাদনার্থং মৈত্রে সহ যৎসম্মেলনং বাঞ্ছতি তেন তেষাং সম্মানং রক্ষিতব্যম ইতি আশয়। ছন্দ অলঙ্কারও অত্র অনুষ্টুপ ছন্দ অত্র অপ্রস্তুত প্রশংসা ইতি অলঙ্কার। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর এই ভিডিওতে তোমরা লিখতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারেন্ট জিকে কুইজ বাংলা।